শান্তিনিকেতন এমন এক জায়গা যেখানে আসলে সত্যি মনে এক আলাদা শান্তির অনুভূতি হয়, যেটা হয়তো আর অন্য কোথাও হয় না। বাঙালির সাথে শান্তিনিকেতনের আছে এক আত্মার টান, তাই বছরের যে কোনো সময় মানুষ ছুটে আসে এই শান্তিনিকেতনে। আজকে শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আমরা যাব শান্তিনিকেতনে। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10টায় হাওড়া থেকে ছেড়ে দুপুর 12টা 15টায় পৌঁছে দেয় শান্তিনিকেতনে। ট্রেনে 2S এর ভাড়া 95 টাকা এবং সিসির ভাড়া 315 টাকা। আমরা সকাল 7টা 15টায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় খুব তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:30 আর আমরা পৌঁছে গেছি হাওড়ায়। ঘড়িতে সময় 9:10 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্মে ওল্ড কমপ্লেক্সে। তো আমরাও সিট নাম্বার অনুযায়ী বসে গেছি সিটে, আর ঠিক নির্ধারিত সময় মানে 10টার সময় ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। কুট চিপস এসব খেতে খেতে আর জানলা থেকে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। সঙ্গে শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। আমাদের টোটো বলা আছে, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই ওভারব্রিজ ধরে এগিয়ে চললাম একে, কারণ সেখানেই আমাদের টোটো দাদা ওয়েট করছে এবং তার সাথেই আমরা আজকে আমাদের হোটেল মানে আমাদের যে গেস্ট হাউস স্বপ্ননী সেখানে যাব। এসে পৌঁছেছি আমাদের গেস্ট হাউস স্বপ্ননীরে। প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছে। এখন আস্তে আস্তে রুমে ঢুকে দেখি যে রুমটা কেমন। সেই সকালবেলা বেরিয়েছি, 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি করে হাওড়া স্টেশন, তারপর শান্তিনিকেতন এক্সপ্রেসে করে শান্তিনিকেতন পৌঁছেছি। আজকে আমাদের ট্রেন একদম অন টাইম ছিল, 12টা 15তে আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি। আর এই আমাদের গেস্ট হাউস, এটা এই গেস্ট হাউসের নাম হচ্ছে স্বপ্ননী, যেটা গোয়ালপাড়ায় রয়েছে। তো এই মানে গেস্ট হাউসেই আমরা এই দুরাত রাত্রিবাস করবো। তো খুব সুন্দর এই রুমটা, তো প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। আর রুমের ট্যারিফ কি আছে না আছে সব বলবো। এখন খুবই টায়ার্ড, সবে মাত্র এসছি, এখন আমরা ফ্রেশ হবো। আর সকাল থেকে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তো এখন আমরা যাবো লাঞ্চ করতে। তো একবার তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই পুরো রুমটা। তা অনেকটা স্পেশিয়াস, আর রুমের জানলা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় যেটা দেখলে নিজের চোখ জুড়িয়ে যাবে। আর এই রুমে 6-7 জন কিন্তু অনায়াসে থাকা যায়। রুমটা বেশ বড় এবং বেশ খোলামেলা। ওয়াশরুমটাও মোটামুটি ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এবং তার সাথে রয়েছে গিজার, তো মোটামুটি ঠিকঠাকই আছে। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। রুমে কিন্তু এসি, ফ্রিজ, টি টেবিল, সোফা সেট, খাট তো রয়েছেই, তার সাথে একটা বেশ বড় সাইজের মিরর, মানে খুবই সুন্দর এবং সব মডার্ন অ্যামেনিটিস সব কিছুই কিন্তু এই রুমে রয়েছে। হোটেলে চেকিং প্রসেস কমপ্লিট করে টোটো নিয়ে চলে আসলাম রামশ্যামে লাঞ্চ করতে। এই রামশ্যামের অ্যাম্বিয়েন্স আমার বেশ পছন্দ হয়েছে। আমরা ভেজ থালির সাথে অর্ডার করেছি কাতলা মাছের কালিয়া। তো এখন ওয়েট করছি খাবারের জন্য।
খাবার চলে এসছে। মেনুগুলো আপনাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, গরম ঘি, শাক ভাজা, স্যালাড, আলু পোস্ত, পনিরের তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর শেষ পাতে পায়েস। লাঞ্চ করে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আজকে আমরা প্রথমেই যাব সোনাঝুরির হাট, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সোনাঝুরির হাট শনি আর রোববার কিন্তু বেশি জমজমাট থাকে। তাই আজকে যেহেতু রোববার, তাই চলে এসেছি এখন সোনাঝুরির হাটে। রবিবারে সোনাঝুরির হাট কিন্তু বেশ জমজমাট। হাটে গিয়ে শপিং করবো না তাও কি হয়, তাই চলে এসেছি এখানে সবকিছু দেখতে। আসলে প্রত্যেকটা জিনিসই এত ভালো যে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই ডিসাইড করতে পারছি না। সোনাঝুরির হাট কিন্তু শুধু শনিবার রোববার না, সপ্তাহে প্রত্যেক দিনই বসে। তবে শনিবার আর রবিবারের হাট একটু বেশি স্টল থাকে এবং একটু বেশি জমজমাট হয়। তবে আপনারা সোম থেকে শুক্র যখনই আসবেন এই হাট দেখতে পাবেন। শান্তিনিকেতনে গিয়ে সোনাঝুরির হাট থেকে কেনাকাটা করে না এরকম বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। এই সোনাঝুরির হাটের সব কালেকশন এত ভালো যে কোনটা নেব এটা ভাবতেই আমার অনেক সময় চলে যাচ্ছে। সোনাঝুরির হাটে গেলে কিন্তু এই রাবড়িটা মিস করা একদমই চলবে না। রাবড়ির স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ। সন্ধ্যা নামছে, আমরাও কেনাকাটা কমপ্লিট করে এগিয়ে চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। প্রতিদিন সন্ধ্যে 6:30টার সময় কঙ্কালীতলায় গঙ্গা আরতি হয়। তাই এই গঙ্গা আরতি দেখার জন্য আমরা কিন্তু 6:30টার মধ্যেই চলে এসেছি কঙ্কালীতলা। আর এখন ঘড়িতে সময় 6:30, শুরু হলো গঙ্গা আরতি। কোপাই নদীর তীরে এই গঙ্গা আরতি দেখতে কিন্তু খুব ভালো লাগে। একদম বেনারসে যেরকম গঙ্গা আরতি হয়, এই কোপাই নদীর তীরে সেরকমই গঙ্গা আরতি হয়, দেখতে বেশ ভালো লাগে।
একাদশ রুদ্র কি আরতি দেখে আমরা এসেছি কঙ্কালীতলায়। এই কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের একটি পীঠ। কথিত আছে এই কঙ্কালীতলায় দেবীর কাখাল বা কোমর পড়েছিল। কঙ্কালীতলা মন্দিরের সামনে অনেক ডালার দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। এবং এই কঙ্কালীতলার পাশেই আছে একটি শিব মন্দির, চাইলে সেটিও আপনারা ঘুরে দেখতে পারেন। মাকে দর্শন করে এগিয়ে চললাম হোটেলে। রাত হয়ে গেছে, আমাদের ডিনার রুমে দিয়ে গেল। আজকে ডিনারে অর্ডার করেছি সাদা ভাত, ফ্রাইড রাইস আর চিকেন কষা। মর্নিং, আজকে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6:30। আর এখানে সকালটা বেশ ভালো, পাখির ডাকে ঘুম ভাঙে, খুব ভালো লাগে। সকালবেলায় ঘরে এসে গেছে গরম গরম চা বিস্কিট। এই জানলার পাশে বসে জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে গরম গরম চা খাচ্ছি। কে গেস্ট হাউসের চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখার জন্য। বিশ্বভারতী ক্যাম্পাসে এখন কোনো ট্যুরিস্ট ঢুকতে দেয় না, তাই বাইরে থেকেই সবকিছু দেখতে হবে। মানে ছাতিমতলা, উপাসনা গৃহ সবটাই কিন্তু বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে ঢোকা অ্যালাউ না। এই বট গাছটির নাম 3 পাহাড়ি বট গাছ। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই বটের চারাটি কোপাই নদীর ধার থেকে এনে এখানে রোপণ করেন এবং এটি সহজ পাঠের একটা প্রচ্ছেদেও দেখা যায়। ঠাকুরের লেখা তালগাছ কবিতাটির কথা মনে পড়ে গেল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবিতাটি কবি এখানে বসেই লিখেছিলেন। আমরা এখন এসে পৌঁছেছি উপাসনা গৃহ। এই উপাসনা গৃহটি বেলজিয়ামের কাঁচ দিয়ে এবং ইটালিয়ান টালি দিয়ে তৈরি। শান্তিনিকেতনের প্রত্যেকটি কোনায় আছে শান্তি। জায়গাটায় ঘুরলেই মন যেন এক লহমায় ভালো হয়ে যায়। রবি ঠাকুরের ছোঁয়া, কঙ্কালীতলা, কোপাই নদী, সোনাঝুরির হাট সহ কত কি। আপনারা শান্তিনিকেতন আসলে এই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তার একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের সুবিধার্থে। শান্তিনিকেতনের আক্ষরিক অর্থ হলো শান্তির আবাস। আর এই ছাতিম গাছের নিচেই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তির আভাস পেয়েছিলেন। এর পাশেই আছে মিউজিয়াম। এই মিউজিয়ামের টিকিট মূল্য 100 টাকা, কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আমি কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। এখন আপনারা যে মঞ্চটি দেখছেন, এখানেই প্রথম মঞ্চস্থ হয়েছিল রক্তকরবী নাটক। এসে পৌঁছেছি অমর্ত্য সেনের বাড়িতে। এই অমর্ত্য সেনের বাড়ির নাম কিন্তু প্রতীচি। বিশ্বভারতী ক্যাম্পাস ভালো করে ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামের টিকিট মূল্য 30 টাকা পার পার্সন। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এবং ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রামে। 30 টাকা করে টিকিট কেটে তবে এখানে এন্ট্রি হয়। আর খুব সুন্দর। এখন আমরা এগিয়ে যাবো, আরো ভালো ভালো জিনিস আছে ভেতরে, সেগুলো দেখার জন্য। সৃজনী শিল্পগ্রামটা বেশ বড়, তো এখানে ঘুরতে অনেকটাই সময় লেগে যাবে। তাই আপনারা সৃজনী শিল্পগ্রাম যখনই আসবেন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা তো অনেকটা বড়, তাই ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে।
শিল্পগ্রামে কিন্তু অনেক দোকানপাট আছে, চাইলে আপনার এখান থেকেও অনেক কিছুই কেনাকাটা করতে পারেন। আমাদের শান্তিনিকেতন সে যে সভ্যতে আপন, আমাদের সভ্যতে আপন, আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। সৃজনী শিল্পগ্রামে শাড়ির কালেকশন আমার ভারী পছন্দ হলো, তাই সেখান থেকেও বেশ কয়েকটা জিনিসপত্র কিনলাম। আসলে শান্তিনিকেতনে গিয়ে কেনাকাটা করবো না এমনটা তো হতেই পারে না, তাই যতবারই শান্তিনিকেতন যাই সৃজনী শিল্পগ্রাম থেকে শুরু করে সোনাঝুরির হাট সব জায়গা থেকে কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে তবেই বাড়ি ফিরি। সৃজনী শিল্পগ্রামে কিন্তু আমি প্রত্যেক বছরই আসি, কারণ এই জায়গাটা আমার ভারী পছন্দের। তাই যতবারই আমি শান্তিনিকেতন ঘুরতে আসি আমি সৃজনী শিল্পগ্রামে আসি। এখানে একটা আলাদাই শান্তি রয়েছে, আমার বেশ ভালো লাগে। সৃজনী শিল্পগ্রামের মধ্যে কিন্তু আছে পুতুল ঘর। এই পুতুল ঘরটা ভীষণ সুন্দর, তাই সৃজনী শিল্পগ্রামে আসছে অবশ্যই পুতুল ঘরটা ঘুরে দেখবেন। এখানে বিভিন্ন পুতুল রাখা এই ঘরের মধ্যে, যেটা দেখতে সত্যিই ভীষণ ভালো লাগবে। সৃজনী শিল্পগ্রামে ভালো করে ঘুরে আমরা এখন এগিয়ে চলেছি সুরুল রাজবাড়ির পথে। এই সুরুল রাজবাড়িতে আগে কোনো এন্ট্রি ফি ছিল না, তবে এখন দেখলাম এখানে এন্ট্রি ফি করেছে পার পার্সন 10 টাকা দিয়ে টিকিট কেটে, তবেই কিন্তু সুরুল রাজবাড়ির ভেতরে ঢোকার ছাড়পত্র মিলবে। সুরুল রাজবাড়িতে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়। পুজোর দিনগুলো একেবারে অন্য সাজে সেজে ওঠে এই রাজবাড়ি। সুরুল রাজবাড়ির পেছনেই আছে এই ছোট বাড়ি। এই জায়গাটাকে বলা হয় ছোট বাড়ি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাজবাড়িতে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য আমার কুটির। আমার কুটিরে আমি এর আগেও এসেছি। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আমার কুটির ঘুরে এই রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছি শালবনি আর পলাশবনি ঘুরে দেখবার জন্যে। শিল্পগ্রাম আমার কুটির সুরুল রাজবাড়ি দেখে আমরা এখন এসেছি পলাশবনি গ্রামে। এখান থেকে হেঁটে যাব, সোজা গেলেই কিন্তু পলাশবনি গ্রাম। আজকে মার্চের 23 তারিখ, কিন্তু মানে গরম তো প্রচণ্ডই আছে।
কিন্তু এখানটায় একটা আলাদা স্বস্তি, একটা আলাদা শান্তি আছে, যার জন্য এই গরমে এখানে দাঁড়িয়ে আছে খুব একটা কষ্ট সত্যিকারে বলতে হচ্ছে না। যদিও বা 2 দিন আগে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তো খুব গরমে খুব একটা কষ্ট হচ্ছে না। কাল অবধি বৃষ্টি হয়েছে, আজকে সেরকম বৃষ্টি নেই, রোদের এখানে তাপ আছে, কিন্তু জায়গাটা এত সুন্দর যে মন ছুঁয়ে যাচ্ছে। আমি এখন এসে পৌঁছেছি পলাশবনি গ্রামে। এই গ্রামে কিন্তু বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল এবং এই গ্রামের প্রত্যেকটা বাড়ির রঙই একই রকম, বোঝা যায় না যে মনে হয় সব বাড়ি একরকম, কিন্তু জায়গাটা এক কথায় অসাধারণ। এখন আমি এসেছি কোপাই নদীতে। এই কোপাই নদীতে এখন কিন্তু একদমই জল নেই, তবে বর্ষাকালে এই নদী একদম অন্যরকম একটা রূপ নেয়। আমাদের শান্তিনিকেতনের সব সাইট সিন করে এখন আমরা পৌঁছেছি আমাদের হোটেলে, মানে স্বপ্ননীরে। আর এই দাদা, মানে আমরা এই ট্রিপটাই দাদার সাথে করলাম। দাদা, তোমার নাম আর নাম্বারটা একবার। আমার নাম হচ্ছে হিতেশ সাহা, আমার নাম্বার হচ্ছে 9734253811। তো তোমরাও যদি চাও আমার মতো শান্তিনিকেতনের সব সাইট সিন করতে টোটোয়, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব দায়িত্ব সহকারে ভালো করে তোমাদের ঘুরিয়ে দেবে। চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ঘি, বেগুন ভাজা, ডাল, শাক ভাজা, স্যালাড, তার সাথে আলু পোস্ত, একটা তরকারি আর ডিম কষা, আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড় আর টক দই। ত্রিবেলা এই গেস্ট হাউসের রূপ কিন্তু একদম অন্যরকম, বেশ সুন্দর সাজানো গোছানো, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। ডিনার চলে এসছে। ডিনারের মেনুতে আছে, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিকেন কষা এবং এখানে আছে ভাত। সবাই যেহেতু ভাত খাবো না, তাই জন্য এখানে কিছু জনের জন্য আছে রুটি আর কিছু জনের জন্য আছে ভাত। আর এখানে লঙ্কা আর পেঁয়াজ তো দিয়েইছে, তো এখন ঝটপট সবাই মিলে ডিনারটা করে নেবো। সময় হচ্ছে ঠিক 9:46। আমরা বেরিয়ে যাব একটু বাজে। আমাদের চেক আউট টাইম 11টা এবং আমাদের ট্রেন আছে 1:15 শান্তিনিকেতন এক্সপ্রেস। এবার আমরা গীতাঞ্জলি মিউজিয়াম যেহেতু ঘুরবো, মানে আমরা যাওয়ার সময় আপনারা যদি চান আপনারা শান্তিনিকেতন স্টেশনে নেমে গীতাঞ্জলিটা ঘুরে তারপরে হোটেলে আসতে পারেন। আমরা যেহেতু তখন টায়ার্ড ছিলাম, আমাদের ঘোরা হয়নি গীতাঞ্জলি মিউজিয়ামটা, তাই আমরা ঠিক করেছি আমরা এখান থেকে বেরিয়ে গীতাঞ্জলি মিউজিয়াম ঘুরে স্টেশনে চলে যাবো। মানে স্টেশনের উল্টো দিকেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনের অপোজিটেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো এখন আমরা একটু বসে আছি, আর 10-15 মিনিট বাদে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব আর মিউজিয়াম ঘুরে চলে যাবো বাড়ি। আমরা চলে আসলাম গীতাঞ্জলি রেল মিউজিয়ামে। এখানে টিকিট মূল্য 30 টাকা এবং এর ভেতরে কিন্তু কোনো রকম কোনো ভিডিও অ্যালাউ না, তাই বাইরে থেকেই যতটা পারলাম শেয়ার করলাম। তো এই মিউজিয়ামটা নিজের চোখে দেখবেন আপনারা যখন আসবেন, যেহেতু ভিডিও অ্যালাউ না তাই ভিডিও করতে পারিনি। গীতাঞ্জলি রেল মিউজিয়াম ঘুরে আমরা চলে আসলাম বোলপুর স্টেশনে এবং নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল এবং একদম অন টাইমে পৌঁছে দিল হাওড়া। আমাদের গেস্ট হাউসের নাম্বার সহ সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সটা চেকও করে নিতে পারেন। আমাদের আজ বোলপুর যাত্রা এখানেই শেষ। আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।